আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক প্লেলিস্টের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব? বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়ে, যেটার মধ্যে রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, সামরিক প্রতিষ্ঠান আছে। কিছু সামরিক জোট নিয়ে আমরা আলোচনা করব, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে আলোচনা করব এবং এর পাশাপাশি পরিবেশবাদী কিছু সংগঠন নিয়ে আলোচনা করব। সো অল্প সময়ের মধ্যে আমরা এই কঠিন টপিকটা ছোট্ট করে এবং সুন্দরভাবে, যাতে তোমাদের ভালো মতো মনে থাকে, এক্সাম টাইম যাতে মনে করতে পারো ঠিক মতো, এভাবে আমরা ক্লাসটা ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাই প্রথমে আমাদের কি আসে? প্রথমে আমাদের আছে হচ্ছে ওআইসি। তো ওআইসি মানে কি? ওআইসি মানে হচ্ছে ওআইসি, ব্যাপারটা এরকম না। ওআইসি মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তো এখানে একটু জিনিসটা খেয়াল করো, এখানে দেয়া আছে হচ্ছে কোঅপারেশন। কোঅপারেশন মানে কি? পারস্পরিক সহযোগিতা। কখনো কখনো মেডিকেল কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে এভ্রিভিয়েশন এসে থাকে। সো এই এভ্রিভিয়েশনটা ঠিকমতো বোঝার জন্য আমাদের এই কোঅপারেশন ওয়ার্ডটা আমি ভালো মতো ফোকাস করতেছি, কারণ কিন্তু তোমার কনফারেন্সের কথাও কিন্তু লেখা থাকতে পারে, কিংবা কান্ট্রিসের কথাও লেখা থাকতে পারে তোমার প্রশ্নের মধ্যে। সো ওআইসি মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। প্রতিষ্ঠাকালীন পূর্ণরূপটা ছিল, মানে প্রতিষ্ঠার সময় যেটা ছিল 1969 সাল, বাংলাদেশে গণ অভ্যুত্থান যে সালে হয়েছিল তখন ছিল কনফারেন্স। বাট বর্তমানে নামটা পরিবর্তিত হয়ে কোঅপারেশন হয়েছে, মানে পারস্পরিক সহযোগিতা হয়ে গেছে। তো এই ওআইসি গঠনের প্রেক্ষাপটটা আসলে কি ছিল? প্রেক্ষাপটটা ছিল জেরুজালেমের আল আকসা মসজিদ। এই আল আকসা মসজিদে অগ্নিসংযোগ করা হয়। এই অগ্নিসংযোগ করছিল হচ্ছে তৎকালীন একজন ব্রিটিশ, মানে অস্ট্রেলিয়ান একজন নাগরিক, এবং সেটার পরিপ্রেক্ষিতে মুসলিম দেশগুলো একত্রে সম্মিলিতভাবে একটা প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই সংগঠনটা গড়ে তোলে, যে সংগঠনের মূল উদ্দেশ্য ছিল মুসলিমদের স্বার্থ রক্ষা করা, সারা বিশ্বে মুসলিমদের যেন ঐক্যটা বজায় থাকে। কিন্তু সত্যি কথা বলতে বর্তমান প্রেক্ষাপটে যখন আমরা আসি, সেক্ষেত্রে ওআইসিকে আমরা অনেকটা নিষ্ক্রিয় ভূমিকাতেই দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই ওআইসিটা গঠিত হয় কত সালে? 1969 সালে কিন্তু এটা গঠিত হয়। আচ্ছা, তো এদের পরিচয়, এরা মুসলিম দেশগুলোর একটা রাজনৈতিক জোট। বর্তমান পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তো এই যে ওআইসি, এই ওআইসিটা প্রতিষ্ঠিত হয় কোথায়? প্রতিষ্ঠিত হয় মরক্কোর রাবাতে। সো রাবাত এটা মরক্কোর একটা শহর। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে রাবাত আসলে কোথাকার শহর? মরক্কো শহর। এরকম বিভিন্ন জিনিস পরীক্ষায় মাঝে মধ্যে আসে, যেমন গোলান মালভূমি কোথায় অবস্থিত? সিরিয়ায় অবস্থিত। ঠিক আছে, তারপরে ধরো হচ্ছে বলা হলো এরকম সিনাই উপত্যকা কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। তো এই জাতীয় প্রশ্নগুলো যেরকম আসে, রাবাতে, মানে রাবাত এটা কোথায় অবস্থিত? মরক্কোতে অবস্থিত। মরক্কোর রাবাতে সম্মেলনের মাধ্যমে ওআইসি গঠিত হয়। কিন্তু ওআইসি সদর দপ্তর বা হেডকোয়ার্টারটা কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে সৌদি আরবের জেদ্দাতে। তো সৌদি আরবের জেদ্দাতে আরও একটা হেডকোয়ার্টার আছে, খুবই ইম্পর্টেন্টলি মনে রাখবা, যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। অর্থাৎ ইসলামিক যে সদস্য রাষ্ট্রগুলো আছে তাদের সম্মিলিত একটা ব্যাংক হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এটা সদর দপ্তর কিন্তু সৌদি আরবের জেদ্দাতে। সৌদি আরবের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ নগর, সেটা হচ্ছে রিয়াদ। এবং এই রিয়াদে কি অবস্থিত মনে রাখবা? গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি, অর্থাৎ পারস্য উপসাগরীয় দেশগুলোর জোট হচ্ছে এই জিসিসি। পারস্য উপসাগরের যে জোট সদস্য রাষ্ট্রগুলো আছে সেটা জোটটা হচ্ছে আমাদের জিসিসি। ওকে, এই জিসিসি সদর দপ্তর কিন্তু সৌদি আরবের রিয়াদে অবস্থিত। সো একসাথে আমরা রিলেভেন্ট কিছু ইনফরমেশন জেনে নিলাম। এবার দেখো, এই যে ওআইসি, এই ওআইসির অফিসিয়াল ভাষা বলা হয় তিনটা: আরবি, ইংরেজি এবং হচ্ছে ফরাসি। এগুলো হচ্ছে অফিসিয়াল ভাষা। ওকে, সো এই ওআইসির প্রথম মহাসচিবকে, খুব ইম্পর্টেন্টলি পরীক্ষায় আসে মাঝে মধ্যে, যে মালয়েশিয়ার টেংকু আব্দুর রহমান। ঠিক আছে, মালয়েশিয়ার টেংকু আব্দুর রহমান, তিনি ছিলেন ওআইসির প্রথম মহাসচিব। সদর দপ্তর কোথায় বললাম? সদর বললাম হচ্ছে আমরা সৌদি আরবের জেদ্দাতে, যেখানে কিন্তু ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকেরও সদর দপ্তর। আর সৌদি আরবের রিয়াদে হচ্ছে জিসিসি সদর দপ্তর। মনে থাকবে? ওকে, এবার যদি পরীক্ষায় ধরো আসলে এরকম যে বাংলাদেশ, নর্মালি বাংলাদেশ যেসব সংস্থা সংগঠন, যেমন বাংলাদেশ সর্বপ্রথম কিন্তু 1972 সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে, এটা বারবার পরীক্ষায় আসে। সেই রকম বাংলাদেশ ওআইসি সদস্যপদ লাভ করে কবে? 1974 সালে, সেটা লাহোর সম্মেলনে। সো এই সংক্রান্ত একটা ঘটনা আছে যে ওআইসি কিন্তু বাংলাদেশকে 1974 সালে লাহোর সম্মেলনে অংশ নেওয়ার জন্য আহ্বান করে। তখনও কিন্তু পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই। সো তৎকালীন যিনি
বাংলাদেশের প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি একটা নেগোসিয়েশনে গেলেন এভাবে যে বাংলাদেশ লাহোর সম্মেলনে, ওআইসি সম্মেলনে যোগদান করবে যদি পাকিস্তান তাকে স্বীকৃতি দেয়। ওকে, সো তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পাকিস্তান স্বীকৃতি দেওয়ার পরে ওআইসির সম্মেলনে যোগদান করে 1974 সালে, এবং তখনই বাংলাদেশ সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ওআইসির 32তম সদস্য দেশ। ঠিক আছে, এটাও মাঝে মধ্যে কিন্তু পরীক্ষায় আসে। তো বর্তমানে ওআইসি সদস্য দেশ কয়টা? 57টা, এবং সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আইভরি কোস্ট, যেটা 2001 সালে সদস্যপদ লাভ করে। যদিও কিন্তু দেখা যায় যে সিরিয়া আসলে আগে ওআইসি সদস্য ছিল, মাঝে হুট করে সিরিয়াকে ওআইসি সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে আবার সিরিয়া যোগদান করে। বাট আমার মতে যদি অপশনে ধরো আইভরি কোস্ট দেয়া থাকে, তাহলে তুমি সর্বশেষ সদস্য কোনটা ওআইসির, আইভরি কোস্টে দাগাতে পারো। এবার আসো জোট নিরপেক্ষ আন্দোলন, যেটা নন অ্যালাইন্ড মুভমেন্ট। সো নন অ্যালাইন্ড মুভমেন্ট ব্যাপারটার মানে কি? তখন কিন্তু স্নায়ুযুদ্ধ চলতেছিল। সো স্নায়ুযুদ্ধ মানে কি? সহজ কথায় স্নায়ুযুদ্ধ হচ্ছে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক এই দুই টাইপের রাষ্ট্রের মধ্যে একটা সংঘাত, যুদ্ধ ভাব কিন্তু যুদ্ধের অভাব। সো তৎকালীন সময়ে এমনকি বর্তমান সময়েও মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা পুঁজিবাদী রাষ্ট্র, অর্থাৎ পুঁজিবাদী যত রাষ্ট্র আসলে বিশ্বে আছে তারা সবাই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলে, এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়ন। তোমরা অনেকে জানো যে সোভিয়েত ইউনিয়নটা 1991 সালে ভেঙে যায়। ওকে, ভেঙে কিন্তু অনেকগুলা দেশ এসে জন্ম দেয়, এবং সেখান থেকে রাশিয়া নামক দেশ আসছে। যদিও বর্তমানে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া সহ আরো অনেকগুলা দেশ মিলে ওই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল। ওকে, তো 1991 সাল পর্যন্ত স্নায়ুযুদ্ধটা ছিল, এবং এই স্নায়ুযুদ্ধটার ব্যাপারটা কিরকম? ওই যে বললাম, পৃথিবীর কিছু রাষ্ট্র পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ছিল, আর কিছু রাষ্ট্র সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পক্ষে ছিল। সো ন্যাম অর্থাৎ নন অ্যালাইন্ড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন ঠিক সেই সময়টায় এই উদ্দেশ্যে গঠিত হয়েছিল যে কিছু রাষ্ট্র এরকম থাকবে, তারা পুঁজিবাদের দিকেও যাবে না, সমাজতান্ত্রিক রাষ্ট্রের সাথেও কোনো ধরনের জোটে যাবে না। সেটাই ছিল নন অ্যালাইন্ড মুভমেন্ট। সো এই নন অ্যালাইন্ড মুভমেন্টটা ইন্দোনেশিয়ার বান্দুং শহরে যে সম্মেলনে হয়েছিল, সেই সম্মেলনে ন্যাম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সো এটাও পরীক্ষায় আসতে পারে। ন্যাম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় কোন সম্মেলনে? বান্দুং সম্মেলনে। কিন্তু যদি বলা হয় যে ন্যাম এই সম্মেলনটা আসলে, অথবা ন্যাম এই যে সংগঠনটা আছে সেটা গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয় কোন সম্মেলনে? সেটা হবে বেলগ্রেড সম্মেলনে। সো দুই টাইপের প্রশ্ন। ওকে, যদি বলে যে ন্যাম এটা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় কোন সম্মেলনে? ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে, যেটা 1955 সালে হয়েছিল। আর প্রতিষ্ঠিত হয় কোন সম্মেলনে? বেলগ্রেড সম্মেলনে, যেটা 1961 সালে হয়েছিল। ন্যামের কোনো সদর দপ্তর নাই। একটু আগে তোমরা দেখছো যে ওআইসি সদর দপ্তর সৌদি আরবের জেদ্দাতে, ন্যামের কোনো সদর দপ্তর নাই। এরকম সদর দপ্তর নাই কিন্তু বেশ কিছু সংগঠন আছে, যেমন ধরো G7 এর সদর দপ্তর নাই, তারপরে ধরো হচ্ছে G20, তাদেরও তেমন কোনো সদর দপ্তর নাই। ঠিক আছে, এই ধরনের কিছু সংগঠন আছে, তার কোনো সদর দপ্তর নাই আসলে। যেমন ব্রিক্সেরও কিন্তু প্রতিষ্ঠিত কোনো সদর দপ্তর নাই। মনে রাখবা, সর্বশেষ ব্রিক্স সম্মেলন কোথায় হয়েছে? রাশিয়া হয়েছিল। ঠিক আছে, সর্বশেষ ব্রিক্স সম্মেলন কোথায় হয়েছে? রাশিয়াতে হয়েছে, রাশিয়ার কাজানে। আচ্ছা, তো ন্যাম এটা পুনরূপ হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, এদের কোনো সদর দপ্তর নাই, এবং এই ন্যাম সম্মেলনে পঞ্চশীল নীতি গ্রহণ করা হয়, যে নীতির প্রবর্তক ছিল ভারতের জওহরলাল নেহেরু এবং চীনের চৌ এন লাই। সো এই পঞ্চশীল নীতির মধ্যে আসলে কি ছিল? এখানে এই কথাটাই বলা ছিল যে এই ন্যামের যেই সদস্য রাষ্ট্রগুলো থাকবে তারা একে অপরের সার্বভৌমত্বের জন্য হুমকি হবে না, একে অপরের অভ্যন্তরীণ দেশীয় ব্যাপারে তারা কখনো হস্তক্ষেপ করবে না। ঠিক আছে, এবং তারা আলটিমেটলি পুঁজিবাদী কিংবা সমাজতান্ত্রিক কোনো জোটের সাথে একত্রিত হবে না। এরকম 5টা নীতি কিন্তু তারা নিয়েছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য দেশ ন্যামের পর্যবেক্ষক হচ্ছে চীন। ওকে, ন্যামের পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে চীন। এবার দেখো আরব লীগের মধ্যে আসি আমরা। আরব লীগের মধ্যে যদি আমরা আসি, আরব লীগ, এই আরব লীগ কি? আরব লীগ হচ্ছে আরবি ভাষাভাষী যেসব দেশ আছে তাদের সংগঠন হচ্ছে আরব লীগ। তো এই আরব লীগের সদর দপ্তর কোথায়? মিশরের কায়রোতে। এখন ঘটনা হচ্ছে, মিশর যখন ইসরায়েলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি করে, 70-এর দশকের কথা, সেটা ক্যাম্প ডেভিড চুক্তি করে মিশর ইসরায়েলের সাথে, সেটার প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু আরব লীগ থেকে মিশরকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে মিশর আবার যোগদান করে আরব লীগে। ওকে, সো
আরব লীগের সদর দপ্তর বর্তমানে কোথায়? বর্তমানে কিন্তু মিশরের কায়রোতে। এবং ফিলিস্তিনকে আরব লীগের পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়া হয়েছে কবে? 1996 সালে। এই 1996 সালে মনে রাখবা হচ্ছে একটা ইম্পর্টেন্ট চুক্তি হয়েছিল, যেটা হচ্ছে সিটিবিটি চুক্তি। সিটিবিটি মানে কি রে? সিটিবিটি মানে মানে ওয়ার্ডটা অনেক সিভিটের মতো শোনাচ্ছে। সিটিবিটি, সিতে হচ্ছে কম্প্রেহেন্সিভ, কম্প্রেহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, টেস্ট ব্যান ট্রিটি। তো টেস্ট ব্যান ট্রিটি মানে কি? দেখো, টেস্ট ব্যান, ব্যান মানে হচ্ছে বন্ধ করা, আর টেস্ট মানে হচ্ছে পরীক্ষা করা। সো নিউক্লিয়ার পরীক্ষা বন্ধ করার জন্য এই সিটিবিটি, কম্প্রেহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, এই চুক্তিটা করা হয়েছিল 1996 সালে। পরীক্ষায় আসে মাঝে মধ্যে। ওকে, সো এই 1996 সালে ফিলিস্তিন আরব লীগের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে। এবার আসো তুমি আফ্রিকান ইউনিয়ন। এই আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ইথিওপিয়ার আদ্দিস আবাবায়। ওকে, ইথিওপিয়ার কোথায়? ইথিওপিয়ার আদ্দিস আবাবায়। এবং দেখা যায় আফ্রিকা সংবলিত বেশ কিছু সংগঠনের সদর দপ্তর এই ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে কিন্তু অবস্থিত। আচ্ছা, আর যদি বলে ডাব্লিউএইচওর আঞ্চলিক একটা সদর দপ্তর আছে আফ্রিকায়, যেটা হচ্ছে কঙ্গোতে অবস্থিত। ওকে, সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কঙ্গোতে অবস্থিত। ডাব্লিউএইচও মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক আফ্রিকার আঞ্চলিক সদর দপ্তরটা কঙ্গোতে অবস্থিত। আর আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে। ওকে, এবার আসো কমনওয়েলথ। কমনওয়েলথ, সো কমনওয়েলথ এটা হচ্ছে কি? তোমরা জানো যে ব্রিটিশ কিন্তু ব্রিটিশের অনেকগুলো উপনিবেশ ছিল, সারা বিশ্বব্যাপী তাদের উপনিবেশ স্থাপন করছিল তারা। সো ব্রিটিশদের উপনিবেশ ছিল, তার তো বর্তমানে আসলে সবাই স্বাধীন। তো যেই রাষ্ট্রগুলো আসলে ব্রিটিশদের উপনিবেশ ছিল আগে, তাদেরকে নিয়ে ইংল্যান্ড বা মানে ব্রিটিশ সাম্রাজ্য কি করলো? আবার একটা নতুন সংগঠন করলো, যে সংগঠনের নাম হচ্ছে কমনওয়েলথ। সো কমনওয়েলথটা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রসমূহের সংগঠন। এরা সদর দপ্তর কোথায়? ব্রিটিশ, তার মানে কি যুক্তরাজ্যের লন্ডনের মার্লবোরো হাউসে এই কমনওয়েলথের সদর দপ্তরটা অবস্থিত। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে দেখা যায়। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। তো আয়তনে কমনওয়েলথের বৃহত্তম দেশ কোনটা? সেটা হচ্ছে কানাডা। তুমি জানো কানাডা উত্তর আমেরিকার একটা দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র সেটাও কিন্তু উত্তর আমেরিকার একটা দেশ। ওকে, সো কানাডা আয়তনে কমনওয়েলথের বৃহত্তম দেশ, এবং জনসংখ্যায় কমনওয়েলথের বৃহত্তম দেশ হচ্ছে ভারত। এবং সম্প্রতি কিন্তু ভারত চীনকে টপকায়া বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্রে পরিণত হয়েছে। ওকে, এবার দেখো আয়তন এবং জনসংখ্যায় কমনওয়েলথের ক্ষুদ্রতম দেশ হচ্ছে কোনটা? নাউরু। আয়তনে এবং জনসংখ্যায় কমনওয়েলথের ক্ষুদ্রতম দেশ কোনটা? ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু। জাতিসংঘের ব্যাপারে একটা কথাবার্তা বলি। যদি বলে জাতিসংঘের সদস্যভুক্ত সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র কোনটা, উত্তর হবে হচ্ছে মোনাকো। কারণ কি? কারণ ভ্যাটিকান সিটি সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র, কিন্তু ভ্যাটিকান সিটি কিন্তু জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র। ঠিক আছে, বুঝতে পারছো? এটা কিন্তু জাতিসংঘের পূর্ণাঙ্গ কোনো সদস্য না ভ্যাটিকান সিটি। এই জন্য যদি প্রশ্নে আসে জাতিসংঘের সদস্যভুক্ত কোন রাষ্ট্রটি আয়তনে ক্ষুদ্রতম, উত্তর হবে কিন্তু মোনাকো। মনে রাখবা। এবার আসো কমনওয়েলথের ক্ষেত্রে বর্তমান সদস্যদের 56টা, সর্বশেষ সদস্য কোনটা? টোগো। এরকম কিছু ইনফরমেশন আমাদের টুকটাক মাঝে মধ্যে দরকার হয়, এই জন্য এই জিনিসগুলো একটু পড়ে রাখবো, ভাইয়া পড়াই ফেলতেছে। সো কমনওয়েলথের সর্বশেষ সদস্য কোনটা? টোগো। একটু আগে তোমরা কোনটা দেখছিলা যে এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। আর একটু আগে তোমরা যেটা দেখছিলা সেটা হচ্ছে আরব লীগ। আরব লীগ না, আরব লীগ না, ওআইসি। ওআইসি সর্বশেষ সদস্য ছিল কোনটা? আইভরি কোস্ট। 2001 সালে সেটা জয়েন হয় ওআইসির সাথে। এবার আসো কমনওয়েলথভুক্ত দেশসমূহের কূটনৈতিক কর্মকর্তাকে বলা হয় হাই কমিশনার। এবার যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, যদি পরীক্ষায় আসে জাতিসংঘভুক্ত দেশগুলোর কূটনৈতিক কর্মকর্তাকে, জাতিসংঘভুক্ত দেশগুলোর কূটনৈতিক কর্মকর্তাকে আমরা কি বলে থাকি, বা প্রধান কূটনৈতিক কর্মকর্তাকে আমরা কি বলে থাকি? অ্যাম্বাসেডর বলে থাকি। বা যদি কমনওয়েলথভুক্ত সেটা হয়, সেই পোস্টটাই নাম হয় হাই কমিশনার। তাহলে হাই কমিশনার এবং অ্যাম্বাসেডর আমরা অনেকটা সেম অর্থে ব্যবহার করে থাকি। এই অ্যাম্বাসেডরটা হচ্ছে জাতিসংঘভুক্ত সদস্য রাষ্ট্রর ক্ষেত্রে, কিন্তু তারা কমনওয়েলথভুক্ত নয়। যদি সেটা কমনওয়েলথভুক্ত রাষ্ট্র হয় তাহলে অ্যান্সার হবে হাই কমিশনার। মনে থাকবে? আচ্ছা, এবার দেখো বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় কবে? 1972 সালে 34তম সদস্য হিসেবে। একটু আগে দেখছিলাম আমরা ওআইসিতে বাংলাদেশ 32তম সদস্য হিসেবে 1974 সালে সদস্যপদ লাভ করে।
ওকে, আর বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংগঠনের সর্বপ্রথম সদস্যপদ লাভ করে, সেটার অ্যান্সারও কিন্তু কমনওয়েলথ 1972 সালে 34তম হিসেবে সে সদস্যপদ পায়। তো পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনও আসলে ভালো ছিল না মোটেও। সো বাংলাদেশ যখনই কমনওয়েলথের সদস্য পায়, পাকিস্তান তখন কমনওয়েলথ ত্যাগ করে ফেলে। পূর্বে সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই এমন দেশ কোনটা কোনটা আছে, এমন আছে হচ্ছে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। তো জিম্বাবুয়ের ব্যাপারে আমাদের আরেকটা কথা বলতে হয় যে ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, তারপর হচ্ছে মিয়ানমার, তাদের ব্যাপারে যে কথা আমরা বলবো, তারা কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত উপনিবেশ ছিল, কিন্তু তারা কমনওয়েলথের সদস্য না। মনে থাকবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা ফাইন, এবার আসো ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নটা বুঝতেছো, ইউরোপীয় কথা যেহেতু আছে তার মানে ইউরোপ সেন্ট্রিক কথা এখানে আসবে। তো ইউরোপীয় ইউনিয়নের পরিচয় কি? ইউরোপিয়ানের পরিচয় হচ্ছে তারা বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক একটা জোট এবং এটা সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। তো জেনে রাখবা যে ইউরোপীয় ইউনিয়নের পূর্ব নাম ছিল ইইসি। এই ইইসি থেকে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে, কোন চুক্তি? ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে তারা ইউরোপিয়ান ইউনিয়ন নামকরণটা হয়, যেটা আলটিমেটলি আমাদের ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইইসি থেকে ইউরোপীয় ইউনিয়নের নামকরণটা হয়। ওকে, ইউরোপীয় ইউনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে 2012 সালে, একটু দেখে রাখতে পারে, এত বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীটা, ফ্রন্টেক্স। তাহলে এই যে ইউরোপীয় ইউনিয়ন, এই ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য হচ্ছে 27টা, এবং মনে রাখবা যে সর্বশেষ সদস্য কোনটা? ক্রোয়েশিয়া। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য কোনটা? সর্বশেষ সদস্য হচ্ছে আমাদের ক্রোয়েশিয়া। আচ্ছা, ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা কোনটা? ইউরোপোল। একটু পরে দেখবো হচ্ছে ইন্টারপোল। তো ইন্টারপোল ইউরোপোল কিন্তু সেম না। ইউরোপোল হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা, এটা হচ্ছে ইউরোপোল। এটা সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডের হেগে। তো নেদারল্যান্ডে দেখবা হচ্ছে সব ধরনের আদালত টাইপের যে সংস্থাগুলো আছে, ঠিক আছে, আদালত টাইপের যে সংস্থাগুলো আছে সেগুলোর সদর দপ্তর অধিকাংশ নেদারল্যান্ডের হেগে অবস্থিত। বুঝতে পারছো? তেমনি ইউরোপোলের সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডের হেগে অবস্থিত। আচ্ছা, এবার আসো সেনজেন চুক্তি। তো সেনজেন চুক্তি ব্যাপারটা কি? সেনজেন চুক্তি হচ্ছে ভিসাবিহীন যাতায়াত। ধরো তুমি বাংলাদেশ থেকে হচ্ছে ভারতে যাচ্ছ, বাংলাদেশ থেকে তুমি অন্য যে কোনো দেশে যাওয়ার জন্য তোমার ভিসা লাগবে। অনেক দেশে যদিও জিনিসটাকে সহজ করার জন্য অন অ্যারাইভাল ভিসা প্রসেস চালু আছে, তারপর তোমার ভিসা লাগবে। তো পাসপোর্ট থাকলেও তোমার ভিসা থাকতে হবে, তোমার একটা অনুমতি জোগাড় করতে হবে ওই দেশে প্রবেশের আগে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নে সেনজেনভুক্ত যে অঞ্চলগুলো আছে তাদের কিন্তু একে অপরের বর্ডার ক্রস করার জন্য তাদের ভিসার দরকার হয় না। বুঝতে পারছো? সো ভিসাবিহীন যাতায়াত, এটা একটা সুবিধা। এটা ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত যে দেশগুলো আছে তারা এই সুবিধাটা ভোগ করে। এবার আসে ইউরো মুদ্রা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের মুদ্রার নাম হচ্ছে আসলে ইউরো মুদ্রা। এই ইউরো মুদ্রার জনক বলা হয় রবার্ট মুন্ডেলকে। চালু হয় 1999 সালে। ওকে ফাইন। সো আমরা ইউরোপীয় ইউনিয়ন নিয়ে আমরা টুকটাক একটু কথাবার্তা বলে ফেললাম, খুব ইম্পর্টেন্ট কিছু কথা। আরেকটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে এখানে দেখা একটা কথা আমি লিখে রাখছি, এখানে দেয়া আছে একটা, সেটা হচ্ছে হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ থেকে রপ্তানিকারক পোশাক ব্র্যান্ডগুলোর জোট। তো মনে রাখবা যে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের কথা যদি আমরা আসি, সেটা হচ্ছে তৈরি পোশাক। এটা হচ্ছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য, এবং বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যদি এককভাবে একটা দেশের কথা চিন্তা করি সেটা মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু যদি অনেকগুলা দেশের কথা চিন্তা করি বা একটা অঞ্চলের কথা চিন্তা করি সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ওকে, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি সবচেয়ে বড় বাজার কোথায়? ইউরোপীয় ইউনিয়নে। একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র। সো ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ থেকে রপ্তানিকারক পোশাক ব্র্যান্ডগুলোর জোটটাকে বলা হয় অ্যাকর্ড। অ্যাকর্ড তাহলে কিসের? ইউরোপীয় ইউনিয়নের একটা সংগঠন। আর একটা আছে অ্যালায়েন্স। অ্যালায়েন্সটা কিসের? অ্যালায়েন্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ওকে, জোট একই টাইপের জোট এরা। এবার দেখো, এবার আসবো আমরা জিএসপি প্লাসের মধ্যে। জিএসপির ব্যাপারটা আমি তোমাদের আগে বলি। জিএসপি হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স, অর্থাৎ ধরো বাংলাদেশ কি, বাংলাদেশ আমরা আসলে বলতে পারি হচ্ছে তারা নিম্ন মধ্যম আয়ের দেশ। ওকে, নিম্ন মধ্যম আয়ের দেশ। সো এইরকম দেশগুলোর জন্য যারা একটু মানে একটু কম উন্নত, উন্নয়নশীল ধরনের, তাদের বৈদেশিক ক্ষেত্রে বাণিজ্যের বেশ কিছু সুবিধা তারা পায়। এরকম একটা সুবিধা হচ্ছে জিএসপি সুবিধা। যেমন বাংলাদেশ যখন কোনো একটা দেশে রপ্তানি করে, তখন এই নিম্ন মধ্যমায়ের দেশ হিসেবে তার ট্যাক্সটা হচ্ছে ওই দেশে একটু কম দিতে হয়। বুঝতে পারছো? এই জন্য বাংলাদেশ থেকে যারা রপ্তানি
করে তারা আরো বেশি উদ্বুদ্ধ হয়, তারা মোটিভেটেড থাকে যে এখানে আমাদের রপ্তানি করতে হবে, তাহলে আমাদের আয়টা বেশি আসবে, আমাদের তেমন ট্যাক্স দিতে হবে না। এই টাইপের সুবিধাগুলো হচ্ছে জিএসপি সুবিধা। সো জিএসপি সুবিধার মধ্যে বেশ কিছু সুবিধা আছে, যেমন এই যে রপ্তানির ক্ষেত্রে ট্যাক্স কম দিতে হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমার ধরো বিভিন্ন ধরনের কপিরাইট সুবিধা পাওয়া যায়। কপিরাইট সুবিধা বলতে কি, যেমন ধরো বিদেশের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা একটা ওষুধের ফর্মুলা তৈরি করছে, সো বাংলাদেশ কিন্তু বলা যায় ওই রকম মানে একদম বিনামূল্যেই সেই ওষুধের ফর্মুলাটা কাজে লাগায় বাংলাদেশে সেই ওষুধটা উৎপাদন করতে পারে, যার জন্য আমরা মোটামুটি কম মূল্যে ওষুধটা পেতে পারি। ওকে, সো এই ধরনের কিছু সুবিধা মিলেই হচ্ছে আমাদের জিএসপি সুবিধা। এখন কথা হচ্ছে বাংলাদেশ কিন্তু 2026 সালের 24 নভেম্বর মানে নিম্ন মধ্যমায়ের দেশ থেকে মধ্যমায়ের দেশে রূপান্তরিত হবে, যেটা হচ্ছে এলডিসি ছিল। ঠিক আছে, এই হচ্ছে এলডিসি। স্বল্পোন্নত দেশ থেকে তারা 2026 সালের 24 নভেম্বর আলটিমেটলি কি হবে, এলডিসি থেকে উত্তরণ হবে, আপগ্রেড হবে। এবং এলডিসি থেকে যখনই সে আপগ্রেড হবে তখনই সে এই জিএসপি সুবিধাটা তার আর থাকবে না, কারণ সে তো আর এলডিসি বা স্বল্পোন্নত দেশ নাই, সে এক ধাপ উন্নীত হয়ে গেছে। সো তখন আমাদের লাগবে জিএসপি প্লাস সুবিধা। এই জিএসপি প্লাস সুবিধা দিয়ে থাকে ইউরোপিয়ান ইউনিয়ন। যদি জিএসপি প্লাস সুবিধাটা বাংলাদেশ আসলে আদায় করে নিতে পারে ইউরোপীয় ইউনিয়নের থেকে, তাহলে দেখা যাবে আগের মতো কম বেশি মোটামুটি একটু সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ থাকবে, এই আর কি কথা। তো দক্ষিণ এশিয়ার মধ্যে জিএসপি প্লাস সুবিধা পেয়ে থাকে দুইটা, একটা হচ্ছে পাকিস্তান এবং আরেকটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কা, মনে থাকবে। এবার আসো ব্রিক্স। ব্রিক্স এর মধ্যে খেয়াল করো, ব্রিক্স হচ্ছে একটা বিশ্বের বৃহৎ অর্থনৈতিক শক্তি সমূহের জোট। যেমন বিতে হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এই ব্রিক্স এর কোনো সদর দপ্তর নাই। 2010 সালে সাউথ আফ্রিকা মূলত যুক্ত হয় এবং ব্রিক্স এর ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তো এখন আসলে দেখা যায় যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের যুদ্ধ চলছে, বুঝতে পারছো? এই যুদ্ধটা কি সরাসরি যুদ্ধ? সরাসরি যুদ্ধ না, বলতে পারো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তারা একে অপরকে টপকানোর চেষ্টা করতেছে। তো জিনিসটা কিরকম, যেমন চীন বিশ্বব্যাপী তার প্রভাবটাকে বিস্তার করার জন্য বেশ কিছু প্রজেক্ট হাতে নিছে, যেখানে 100-র অধিক দেশ নিয়ে তারা কাজ করতেছে। এরকম একটা প্রজেক্ট হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI। ঠিক আছে, এরকম একটা প্রজেক্ট হচ্ছে চীন নিছে, যেখানে বিশ্বব্যাপী তার কর্তৃত্ব মূলত বজায় থাকতে পারে। সো মার্কিন যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে চালু করছে হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, IPS। এরকম বেশ কিছু কথা আছে। তো BRI হচ্ছে চীনের, IPS হচ্ছে কিসের, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যায় স্ট্র্যাটেজি। এগুলো আসলে স্ট্র্যাটেজিক্যাল কিছু মুভ। সো এরকম একটা মুভ ছিল হচ্ছে ব্রিক্স। এই ব্রিক্স একটা ব্যাংকও রেডি করছে, সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি। এই এনডিবি ব্যাংকের সদর দপ্তর কোথায়? এনডিবি ব্যাংকের সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাইতে। এনডিবি ব্যাংকের সদর দপ্তর কোথায়? চীনের সাংহাইতে। সো ব্রিক্স এর কোনো সদর দপ্তর নাই, কিন্তু তার যে ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তার সদর দপ্তর আছে চীনের সাংহাইতে অবস্থিত। এবার আসা হচ্ছে বিমস্টেক। বিমস্টেকটা বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটা অর্থনৈতিক জোট। সো বঙ্গোপসাগরীয় অঞ্চল তুমি যদি দেখো, এই বিমস্টেক মানে কি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। খেয়াল করছো? তাহলে বে অফ বেঙ্গল মানে কি? বে অফ বেঙ্গল মানেই হচ্ছে কিন্তু বঙ্গোপসাগর। সো মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, এই ইকোনমিক কোঅপারেশন কথা থেকে আমরা মনে রাখতে পারি যেটা আসলে একটা অর্থনৈতিক জোট। এবং এই বিমস্টেকের আন্ডারে কিন্তু বর্তমানে সদস্য দেশ হচ্ছে মোট 7টা। কোন কোন সদস্য দেশ দেখো, তুমি জানো এই ওয়ার্ড দেখে কয়টা মনে রাখতে পারবা? বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং লাস্টে হচ্ছে আমাদের নেপাল এবং ভুটান। এটা হচ্ছে বিমস্টেকের 7টা সদস্য রাষ্ট্র। ওকে, সো এই যে বিমস্টেক, বাংলাদেশে কিছু আন্তর্জাতিক বা আঞ্চলিক সংগঠনের সদর দপ্তর আছে, যেমন একটা হচ্ছে বিমস্টেক, একটা হচ্ছে সিরডাপ। ঠিক আছে, সিরডাপের সদর দপ্তর কিন্তু বাংলাদেশে অবস্থা, আমরা একটু পরে দেখবো। সিরডাপ বলা হয়ে থাকে, সিরডাপের সদর দপ্তর কোথায়? ঢাকার চামেলি হাউসে অবস্থিত। ওকে, আর বিমস্টেকের সদর দপ্তর কোথায়? ঢাকা, বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। ওকে, রাজধানী শহরে এটা অবস্থিত। আচ্ছা, ফাইন। এবার দেখো, এই বিমস্টেকের ক্ষেত্রে সর্বশেষ সদস্য কোনটা কোনটা ছিল? নেপাল এবং ভুটান, তারা 2004 সালে অ্যাড হয়েছে। তুমি জাস্ট নামটা মনে রাখবা যে নেপাল এবং ভুটান এই দুটাই ছিল সর্বশেষ সদস্য বিমস্টেকের ক্ষেত্রে। আচ্ছা, বর্তমানে বিমস্টেকের সভাপতি দেশ কোনটা?
বিমস্টেকের সভাপতি দেশ বর্তমানে বাংলাদেশ, মনে রাখা সহজ। সহ দপ্তর কোথায়? সহ দপ্তর হচ্ছে বাংলাদেশ। এবার আসো গ্রুপ অফ 7, G7। এই G7টা কি? G7 মনে রাখতে হবে বিশ্বের শিল্পোন্নত 60টা দেশের অর্থনৈতিক জোট। তাহলে 7 মানে 7টা দেশের অর্থনৈতিক জোট। তারা কি? তারা হচ্ছে উন্নত বা শিল্পোন্নত। এদেরও কোনো সহদপ্তর নাই। G7 এর একমাত্র এশীয় দেশ বলা হয়ে থাকে জাপানকে। এজন্য কখনো যদি পরীক্ষায় আসে যে আসলে এশিয়ার মধ্যে উন্নত রাষ্ট্র কোনটা, সেখানে জাপান দেয়া আছে, থাইল্যান্ড দেয়া আছে, সিঙ্গাপুর দেয়া আছে, অ্যান্সার কিন্তু হবে হচ্ছে জাপান। ওকে, কারণ তারা G7 ভুক্ত দেশ। একমাত্র এশীয় দেশ কোনটা? একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। এবার আসো, এই যে বলছিলাম চীন যে BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিছে, যেখানে প্রায় 100-র অধিক অঞ্চলকে তারা কানেক্ট করে তাদের কর্তৃত্বটা পৃথিবীতে প্রচার করতে যাচ্ছে বা প্রসার করতে যাচ্ছে, তারই একটা ফিডব্যাক দিছে হচ্ছে এই গ্রুপ অফ 7। তারা চীনের বিরুদ্ধে একটা মুভ নিছে, যেটা বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড বা B3W, এইটার মাধ্যমে। সো এক একটা পরাশক্তি জোট একে অপরের সাথে মূলত এভাবেই বাণিজ্য যুদ্ধ অথবা যুদ্ধে লিপ্ত হয়ে থাকে আসলে। সো গ্রুপ অফ 7 এর G7 এর সদস্য দেশ হচ্ছে মূলত 7টা। মনে রাখা খুবই সহজ। যুক্তরাষ্ট্রের সাথে সবসময় কানাডা যায়, যুক্তরাষ্ট্রের উপরেই তো আসলে কানাডা অবস্থিত, বুঝতে পারছো? তারপরে মনে রাখবা হচ্ছে যেখানে ব্রিটেন যায় দেখবা সেখানে ফ্রান্সও যায় পিছে পিছে। আর জাপান, জার্মানি এবং ইতালি, 3 টাইগার্স, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই 3টে রাষ্ট্র কিন্তু একটা পক্ষে ছিল, জার্মানি, ইতালি এবং জাপান। ঠিক আছে, সো এদের বলা হয় 3 টাইগার্স। এই হচ্ছে গ্রুপ অফ 7 এর সদস্য দেশ। এবার তুমি আসো হচ্ছে গ্রুপ অফ 20। এই গ্রুপ অফ 20 এর ক্ষেত্রে মনে রাখতে হবে এরাও কিন্তু শিল্পোন্নত দেশগুলোর একটা সংগঠন, এবং এই গ্রুপ অফ 20 এর মধ্যে আসলে সদস্য বলা মানে সদস্য সংখ্যা কয়টা? 21টা। বাট দেশ আছে 19টা, 2টা হচ্ছে সংস্থা। কোন কোন সংস্থা? একটা ইউরোপীয় ইউনিয়ন এবং সর্বশেষ আফ্রিকান ইউনিয়ন সর্বশেষ সদস্য পদ পাইছে, বুঝতে পারছো? তো যদি কখনো আসে যে G20 সদস্য রাষ্ট্র কয়টা? 19টা, বাট সংস্থা আছে হচ্ছে 2টা, এজন্য মোট সদস্য হয়েছে 21টা। এবার আসো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সো এটা সদর দপ্তর কোথায় হবে? এশিয়াতে অবস্থিত হবে অবশ্যই। এটিবি সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের ম্যানিলা। এটা মনে থাকতে চায় না, কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? সো এডিবি সদর দপ্তর কোথায়? ফিলিপাইনের ম্যানিলাতে। এডিবি সদর দপ্তর কোথায়? ফিলিপাইনের ম্যানিলাতে, মনে রাখতেই হবে এটা। এবার আসে ওপেক। ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। সো পেট্রোলিয়াম মানে হচ্ছে তেল, আর এক্সপোর্টিং মানে রপ্তানি। যেসব দেশ তেল রপ্তানি করে তারা মূলত ওপেক এই সংগঠনটা গড়ে তুলছে। সো এই ওপেকের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ওপেকের উদ্যোক্তা দেশ কোনটা? উদ্যোক্তা দেশ হচ্ছে ভেনেজুয়েলা। আর সদর দপ্তর কোথায়? অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত, ঠিক আছে? তাহলে এই ওপেকের উদ্যোক্তা দেশ কোনটা? উদ্যোক্তা হচ্ছে ভেনেজুয়েলা, এবং সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। অস্ট্রিয়ার ভিয়েনাতে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন বা বিশ্ব পারমাণবিক শক্তি সংস্থা, এইটারও সদর দপ্তর কিন্তু অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত, মনে রাখতে হবে। ওকে, সো উন্নত দেশ, তারা হচ্ছে পারমাণবিক শক্তি সমৃদ্ধ, পারমাণবিক শক্তি সংগঠন, এবং তারপর ওপেক, তেল নিয়ে যারা কাজ করে, তেল রপ্তানি করে যারা, তাদের সংগঠনগুলো হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। ওকে, ফাইন। এবার আসো D8। তো D8 এর ক্ষেত্রে আমাদের একটা জিনিসই মেইনলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুরস্কর ইস্তাম্বুলে এটার সদপ্তর অবস্থিত, এবং মূলত এই তুরস্কের নেতৃত্বেই আসলে সত্যি কথা বা তুরস্কের প্রস্তাবনায় এই D8 বা ডেভেলপিং 8 কিন্তু গঠিত হয়েছিল। সো ডেভেলপিং 8 গুলা কি, কোন কোন রাষ্ট্র নিয়ে গঠিত, এটা মনে রাখার ছোট্ট একটা নেমোনিক আছে, নেমোনিকটা তোমাদের বলি আমি। সেটা হচ্ছে বাপ মা নাই তুমি সব, এটা শুধুই একটা নেমোনিক। ওকে, আচ্ছা। তো বাতে কি? বাতে হচ্ছে বাংলাদেশ, বাতে হচ্ছে বাংলাদেশ। পতে কি? পতে হচ্ছে পাকিস্তান। মাতে কি? মাতে হচ্ছে মালয়েশিয়া। নাতে কি? নাতে হচ্ছে নাইজেরিয়া। দেখো নাইজেরিয়া, নাইজেরিয়া কইরে? এই যে নাইজেরিয়া। আচ্ছা, তারপরে ইতে কি রে? ইতে হচ্ছে ইরান, ইতে হচ্ছে ইরান। তুতে কি? তুতে হচ্ছে তুরস্ক, এই যে তুরস্ক। D8 তো তুরস্কের প্রস্তাবনায় গঠিত হয়েছিল আসলে। আচ্ছা, তারপরে ধরো হচ্ছে মিতে কি? মিতে হচ্ছে মিশর, আর আরেকটা রস্বইতে হচ্ছে ইন্দোনেশিয়া। তো বাপ মানাই তুমি সব, বাংলাদেশ, পাকিস্তান, নাতে হচ্ছে নাইজেরিয়া, তারপরে হচ্ছে কি ইরান, এরপরে তুরস্ক, তারপরে থাকবে কোনটা আমাদের? মিশর এবং ইন্দোনেশিয়া। এই 8টা।
ওকে, 8টা তো হয়েছে না, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা। এই 8টা নিয়ে ডেভেলপিং 8, যেটা সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে, যেহেতু তুরস্কের প্রস্তাবনায় হয়েছিল সদর দপ্তরটা তুরস্কেই অবস্থিত। ওকে, তাহলে আমরা এখন পড়বো সার্ক নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, এখন আমরা সার্ক নিয়ে পড়াশোনা করব। তো সার্ক নিয়ে পড়াশোনা করার আগে আমাদের একটা ব্যাপার একটু মনে রাখা জরুরি। আমি একটু তোমাদের ওয়ার্ল্ড ম্যাপটা একটু দেখাই, ঠিক আছে, তাহলে জিনিসটা মনে রাখতে তোমাদের সুবিধা হবে। সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া ম্যাপ, দুইটা আমি একসাথে ওপেন করতেছি। কেন করতেছি আমি তোমাদের বলতেছি। আচ্ছা, তো এই যে দেখো, এখানে যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে ম্যাপটা তোমার দেখাচ্ছে এটা কিন্তু হচ্ছে সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়া মানে তোমাদের বলি, সাউথ মানে হচ্ছে কি, সাউথ মানে হচ্ছে দক্ষিণ। ঠিক আছে, সাউথ মানে কি, সাউথ মানে হচ্ছে দক্ষিণ, আর ইস্ট মানে হচ্ছে পূর্ব। তো সাউথ ইস্ট এশিয়া মানে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। বুঝতে পারছো? মনে রাখবা, যে কোনো একটা ম্যাপের উপরের দিকটা হচ্ছে আসলে উত্তর, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব, আর এই দিকটা হচ্ছে পশ্চিম। বুঝতে পারছো? সো সাউথ ইস্ট এশিয়াটা অনেকটা কোন দিকে অবস্থিত, তারা দক্ষিণ পূর্বে, মানে এই কোনাকুনি অ্যাঙ্গেলে অবস্থিত। তারা এই কোনাকুনি অ্যাঙ্গেলে অবস্থিত, এই যে সাউথ ইস্ট এশিয়া। আমরা একটু পরে দেখবো যে সাউথ ইস্ট এশিয়া এই অঞ্চলে যে রাষ্ট্রগুলো আছে তাদের যে সংগঠনটা সেটা ছিল আসিয়ান। আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া বা সাউথ ইস্টের একটা সংগঠন। তো এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে কি কি আছে একটু খেয়াল করো, এখানে দেয়া আছে যে মায়ানমার, লাওস। তো লাওসের কথা মনে রাখতে হয় একভাবে, মানে তিনটা দেশ একসাথে মনে রাখতে হয়, লাকভি, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাকভি। ওকে, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। তারপর থাইল্যান্ড আছে এখানে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এই যে ফিলিপিন। জাস্ট দেখে রাখলা, কখনো যদি পরীক্ষায় আসে তোমার কাজে লাগবে। এই হচ্ছে সাউথ ইস্ট এশিয়া। ওকে, এটা আমরা একটু পরে দেখবো সাউথ ইস্ট এশিয়া নিয়ে, এখন আমাদের দরকার নাই। আমরা যে জিনিসটা দেখবো এখন সেটা হচ্ছে সাউথ এশিয়া। সাউথ এশিয়া ম্যাপ, এই যে দেখো সাউথ এশিয়া ম্যাপটা এখানে চলে আসছে, একটু জুম করি। এই যে দেখো, এটা হচ্ছে সাউথ এশিয়ার ম্যাপ। তো সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়া, এই দক্ষিণ এশিয়ার মধ্যে দেখো এই পুরো যে বড় জায়গা জুড়ে কিন্তু ইন্ডিয়া অবস্থিত। তোমরা জানো যে বাংলাদেশের 3 দিকে আসলে ইন্ডিয়া ঘিরে আছে, উত্তর বলো, পশ্চিম বলো, পূর্ব বলো, সব দিক দিয়ে ইন্ডিয়া ঘিরে আছে। আর এদিক দিয়ে কিন্তু মায়ানমারের সাথে ছোট্ট একটা বর্ডার আছে বাংলাদেশের, দেখতে পারতেছো? মায়ানমারের সাথে কিন্তু মায়ানমারের দুইটা রাজ্য আছে, একটা চীন রাজ্য, একটা রাখাইন রাজ্য। এই চীন এবং রাখাইন রাজ্যের সাথে বাংলাদেশের কিন্তু এই জায়গাটায় ছোট্ট একটা বর্ডার আছে, রাইট? আচ্ছা, সো বাংলাদেশের সাথে ভারত এবং মায়ানমার এই দুই দেশের বর্ডার আছে। এর পাশাপাশি এই দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু এদিক দিয়ে দেখো নেপাল আছে, এই হচ্ছে ভুটান আছে এখানে, তারপরে পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, সো এবং এদিক দিয়ে হচ্ছে শ্রীলঙ্কা। এই মোট 8টা দেশ নিয়ে সার্ক গঠিত হয়। তো সার্ক আসলে দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়ার একটা সংগঠন। এর মধ্যে 8টা সদস্য রাষ্ট্র আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, একসাথে মনে রাখবা। এরপরে মনে রাখতে হবে হচ্ছে পাকিস্তানের কথা। পাকিস্তানের কথা মনে রাখার পরে মনে রাখবেন নেপাল, ভুটান, ওদিকে আফগানিস্তান, দুইটা স্থান আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে। তো আফগানিস্তান কিন্তু দক্ষিণ এশিয়া অথবা সাউথে, মানে সার্কের সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান, মনে থাকবে। ওকে, আর এদিক দিয়ে হচ্ছে শ্রীলঙ্কাটা আছে। ক্লিয়ার? আর এই জায়গাটা হচ্ছে বে অফ বেঙ্গল। একটু আগে যে বিমস্টেক পড়াইলাম না, বিমস্টেক কিন্তু এই বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলোর সংগঠন। যদিও নেপাল এবং ভুটান এরা কিন্তু বঙ্গোপসাগরের তীরবর্তী না, বাট কূটনৈতিক স্বার্থে বা আঞ্চলিক স্বার্থে তারা এই বিমস্টেকের সদস্যপদ লাভ করছে। বুঝতে পারছো জিনিসটা? এই হচ্ছে কথা। তো আমরা এই এরিয়া নিয়ে আমাদের সার্কটা গঠিত হয়। ওকে, আচ্ছা ফাইন। তো এরপরে আমরা দেখব কি, এরপরে আমরা দেখব হচ্ছে এই সার্ক নিয়ে আমরা এখন একটু পড়াশোনা করি, চলো তাহলে ভালো হবে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন, এই সার্ক গঠিত হয় কবে? 1985 সালে
এই সার্কটা গঠিত হয় এবং সর্বপ্রথম ঢাকাতেই কিন্তু সার্কের সম্মেলন হয়। সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। ওকে, সার্কের সদপ্তর কোথায় অবস্থিত? সদপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, কতবার যে এটা পরীক্ষায় আসছে যে সার্কের সদপ্তর কোথায়, আমরা এটাও দেখছি। আমরা একটু পরে দেখব যে সার্কের আরো কিছু আঞ্চলিক সদর দপ্তরও কিন্তু আছে, এটা আমরা দেখবো একটু পরে। ওকে, সর্বশেষ সদস্য আফগানিস্তান, এটা আমি বলছি। প্রথম মহাসচিব হচ্ছে আবুল আহসান, তিনি বাংলাদেশের সদস্য, বাংলাদেশের একজন নাগরিক। আবুল আহসান তিনি সার্কের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন। তো সার্কের প্রথম সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকাতেই। 1985 সালেই প্রথম সম্মেলনটা হয়। এবং সার্ক ইউনিভার্সিটি কোথায় অবস্থিত বা সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ভারতের নয়া দিল্লিতে অবস্থিত। এবং ভারতের একটা জায়গায় সার্কের একটা আঞ্চলিক সদপ্তরও আছে, সেটা আমরা দেখবো এখন। তো ভারতের নয়াদিল্লিতে কিন্তু সার্কের বিশ্ববিদ্যালয়টা অবস্থিত। আচ্ছা, ফাইন। এরপরে দেখো সার্কের পর্যবেক্ষক সংস্থা যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই পর্যবেক্ষক কিছু সংস্থা অথবা দেশ থাকে, যেমন তোমরা একটু আগে দেখছো যে ন্যামের পর্যবেক্ষক রাষ্ট্র ছিল কিন্তু চীন, আর এই সার্কের পর্যবেক্ষক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন। সার্কভুক্ত যে দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য নেই মালদ্বীপ, এখানে আসলে সরাসরি বাণিজ্যিক সম্পর্কের কথা বলা হয়েছে এবং মালদ্বীপের সাথে বাংলাদেশের কোনো বাণিজ্য ঘাটতিও নাই, যে বাণিজ্য ঘাটতি সরকারি হিসাব মতে হিসাব করা হয়। সো মালদ্বীপের সাথে বাংলাদেশের সরাসরি কোনো বাণিজ্য অথবা বাণিজ্য ঘাটতি নেই। তো সার্কের সদস্য হচ্ছে 8টা, আমরা সুন্দরভাবে ম্যাপের মধ্যে কিন্তু দেখে নিয়েছি সেটা। এবার আসো সার্কের আঞ্চলিক কেন্দ্র কোনটা কোনটা আছে খেয়াল করো। প্রথমে বলা আছে সার্ক সাংস্কৃতিক কেন্দ্র। এই সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কোথায়? শ্রীলঙ্কার কলম্বোতে। সো সাংস্কৃতিক কেন্দ্র কোথায়? শ্রীলঙ্কার কলম্বোতে। সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলঙ্কার কলম্বো। যক্ষ্মা এইডস খুক খুক করে কাশে কোথাকার মানুষ? নেপালের কাঠমান্ডু। এবং নেপালের কাঠমান্ডুতে কিন্তু সার্কের সদর দপ্তরটা অবস্থিত, মনে থাকে যেন। এরপরে দেখো সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, এটা ভারতের গুজরাটে অবস্থিত। সার্কের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের গুজরাটের গান্ধীনগরে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত। বাংলাদেশের ঢাকাতে সার্ক কৃষি কেন্দ্র, কৃষি প্রধান দেশ হচ্ছে বাংলাদেশ, তো বাংলাদেশের ঢাকায় সার্ক কৃষি কেন্দ্র। এবং সার্কের জ্বালানি কেন্দ্র, দাউ দাউ করে আগুন জ্বলে কোথায়? পাকিস্তানের ইসলামাবাদে। মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট কয়েকটা ইনফো এগুলো। সো সার্কের সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো, যক্ষ্মা এবং এইডস কেন্দ্র নেপালের কাঠমান্ডু। তারপরে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায়? ভারতের গুজরাটের গান্ধীনগরে। কৃষি কেন্দ্র বাংলাদেশের ঢাকায় এবং জ্বালানি কেন্দ্র পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত। এবার আসো আসিয়ানের মধ্যে। তুমি একটু আগে ম্যাপের মধ্যে যেটা দেখছিলা দক্ষিণ পূর্ব এশিয়া, সেই দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন হচ্ছে আসিয়ান। এই আসিয়ানের সদর দপ্তর কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত। ওকে, আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেটা সদর দপ্তর কিন্তু আসিয়ানের একটা রাষ্ট্রের মধ্যে পড়ছে, যেটা কোনটা? যেটা হচ্ছে আমাদের মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা সদর দপ্তর ছিল ফিলিপাইনের ম্যানিলা। এই ফিলিপাইনও কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া বা সাউথ ইস্ট এশিয়ার একটা রাষ্ট্র কিন্তু। ওকে, একটু আগে ম্যাপে দেখছো তুমি ফিলিপিনটা। আচ্ছা, এরপরে দেখো সিডাপ। সিডাপ কি নিয়ে কাজ করে? সিডাপ কাজ করে রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে গ্রাম উন্নয়ন নিয়ে তারা কাজ করবে, রুরাল ডেভেলপমেন্ট। সো এই রুরাল ডেভেলপমেন্টটা এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক কেন বলা হয়? কারণ এশিয়া মহাদেশ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেমন অস্ট্রেলিয়া মহাদেশ, এই অস্ট্রেলিয়া মহাদেশের আশেপাশে কিন্তু প্রশান্ত মহাসাগর অবস্থিত। বুঝতে পারছো? আশেপাশে পুরোটাই হচ্ছে প্রশান্ত মহাসাগর। আচ্ছা, আর তুমি দেখবা হচ্ছে এই এশিয়ার যেই প্রান্তে আসলে বাংলাদেশ ইন্ডিয়া অবস্থিত, সেই জায়গাটা কিন্তু আলটিমেটলি আমাদের কি অবস্থিত? আমাদের ভারত মহাসাগরটা অবস্থিত। আমি তোমাকে একটু ছবি দেখাই, তাহলে তুমি জিনিসটা ভালো মতো বুঝতে পারবা। আচ্ছা, ফাইন। তাহলে আমরা এখন কি দেখব? আমরা দেখব হচ্ছে ওশেন, ইন্ডিয়ান প্যাসিফিক। খেয়াল করো, এই যে দেখো এখানে ছোট্ট করে একটা মহাদেশের ছবি, এখানে মহাসাগরের ছবি এখানে দেয়া আছে। ওকে, আসতেছে, দাঁড়াও, এখানে আমরা দেখতে পারবো। ওকে, ফাইন। এই যে খেয়াল করো, এই যে তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ, এই ম্যাপের মধ্যে খেয়াল করো, এটা কিন্তু আফ্রিকা মহাদেশ, ঠিক আছে? এই যে দেখো, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, ত্রিভুজের আকৃতির। আচ্ছা, আর এই হচ্ছে কোনটা? এই হচ্ছে আমাদের
এশিয়া ইউরোপ হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এশিয়া, এই জায়গাটা হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশ। তো এই দেখো এটা হচ্ছে ইন্ডিয়া, বড় একটা দেশ, আর এই হচ্ছে আমাদের বাংলাদেশ, খুবই ছোট একটা জায়গা নিয়ে, এই যে বাংলাদেশ একদম বিন্দুর মতো দেখা যাচ্ছে আর কি, আর এই হচ্ছে ইন্ডিয়া। তো এই জায়গাটায় ভারতীয় মহাসাগর, ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশিনটা অবস্থিত, বুঝতে পারছো? ওকে, বাংলাদেশের ঠিক পাশে কিন্তু এখানে মায়ানমার আছে, তুমি জানো বাংলাদেশের সাথে ইন্ডিয়ারও বর্ডার আছে, মায়ানমারেরও বর্ডার আছে, সো সেখান থেকে তুমি সহজে আইডেন্টিফাই করতে পারতেছো কোনটা কোন দেশ আসলে। আচ্ছা, আর এই যে দেখো এই মহাদেশটা কোনটা, এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। এই অস্ট্রেলিয়া মহাদেশের দিক দিয়ে দেখো প্যাসিফিক অসিনের কথা বলা হয়েছে, মানে প্রশান্ত মহাসাগরের কথা বলা হয়েছে। সো সিডাপ আসলে এই এশিয়া মহাদেশ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, এই দুইটা জায়গা নিয়েই তারা মূলত কাজ করে থাকে। ওকে, আচ্ছা ফাইন। এরপরে চলো আমরা একটু দেখি, এই যে সিডাপ, এই সিডাপের সদর দপ্তর কোথায়? ঢাকার চামেলি হাউসে মূলত এটা সদর দপ্তরটা অবস্থিত। ওকে, তো সিডাপ প্রতিষ্ঠার উদ্যোক্তা সংস্থা হচ্ছে ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তুমি আমার হয়তোবা আগের যে ভিডিও ছিল যেখানে আমরা জাতিসংঘ এবং জাতিসংঘের অন্যান্য অঙ্গ সংগঠন নিয়ে আলোচনা করছিলাম, অন্যান্য কিছু সংস্থা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে কিন্তু আমাদের ফাও এর নামটা ছিল। তুমি জানো যে খাদ্য সংক্রান্ত যত সংগঠন আছে সেটা ইতালির রোমে অবস্থিত, সো ফাও এর সদর দপ্তরও কিন্তু ইতালির রোমে অবস্থিত। ইফাদ, এটা সদর দপ্তরও কোথায়? ইতালির রোমে অবস্থিত। এবার আসো ন্যাটোতে। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সবাই পরিচিত এখন ন্যাটোর সাথে, অনেক কথাবার্তা শোনা আছে এটাকে নিয়ে, কারণ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ লাগছে সেটা আসলে এই ন্যাটো সেন্ট্রিক। ইউক্রেন চায় ন্যাটোতে যোগদান করতে, বাট রাশিয়া দেখতেছে যে ইউক্রেন তার সীমানা ঘেঁষে অবস্থিত, তার সীমানা ঘেঁষে একটা কান্ট্রি যদি আবার ন্যাটোর আন্ডারে বা মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারে চলে যায়, সেক্ষেত্রে এটা তার হুমকি স্বরূপ হয়ে যায়। এজন্য রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা বাঁধছে এই ন্যাটো সেন্ট্রিক। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা 1949 সালে প্রতিষ্ঠা হয়, উদ্যোক্তা রাষ্ট্র ছিল যুক্তরাষ্ট্র, এবং সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন, মনে রাখবা, ঠিক আছে? সর্বসদস্য কোনটা? সুইডেন, রাশিয়াকে সুই ফুটাইছে। আচ্ছা ফাইন। এবার দেখো ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায়? মনে রাখবা ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কিন্তু ছিল হচ্ছে লন্ডনে, বাট ন্যাটোর বর্তমান সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট। এবং ন্যাটোর মুসলিম দেশ দুইটা আছে, একটা হচ্ছে তুরস্ক এবং আলবেনিয়া, এই দুইটা হচ্ছে ন্যাটোভুক্ত দুইটি মুসলিম দেশ। তাহলে ন্যাটোর ক্ষেত্রে মনে রাখতে হবে ন্যাটোর বর্তমান সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। কেন বর্তমান কথাটা বললাম? কারণ ন্যাটোর যখন প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কিন্তু ছিল হচ্ছে লন্ডনে, বাট বর্তমানে সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে। ওকে, সো ন্যাটোর মুসলিম দেশ তুরস্ক এবং আলবেনিয়া, মনে রাখবা। এবং ন্যাটোভুক্ত যে বহুজাতিক বাহিনী সেটা হচ্ছে আইএসএএফ বা ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স। সো এখানে বহুজাতিক ঘটনাটা কেন আসে? কারণ ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলার একটা মটো আছে, মটোটা কি? যদি কোনো একটা রাষ্ট্র কোনো বৈদেশিক কোনো হস্তক্ষেপ তাদের উপর আসে অথবা আক্রমণের শিকার হয়, তখন ন্যাটোভুক্ত সব সদস্য রাষ্ট্র মিলে যে বহুজাতিক বাহিনী গঠন করছে তারা ওই দেশটাকে আক্রমণ করবে। এটা হচ্ছে ন্যাটো ভিত্তিক রাষ্ট্রগুলোর হচ্ছে মটো বলতে পারো। ওকে, এই জন্য ন্যাটোর বহুজাতিক বাহিনীর নাম হচ্ছে আইএসএফ, এই কথাটা এখানে চলে আসছে। এবার আসো ইন্টারপোল। ইন্টারপোল হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, এটার সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওতে অবস্থিত। এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি জানো যে ইউরোপোল, একটু আগে পড়ছো, ইউরোপোলটা ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে তাদের সমন্বয়ে গঠিত একটা পুলিশি সংগঠন। সো তার সদর দপ্তর কিন্তু ছিল নেদারল্যান্ডের হেগ শহরে। আর ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ফ্রান্সের লিওতে। এই কথাটা মাথায় রাখতে হবে। সো ইন্টারপোলের ভূমিকাটা আসলে কোথায়? বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী, ঠিক আছে, শেখ হাসিনা, তার ঘোষণায় অথবা তার আদেশে আসলে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতারা নিহত হয়। ওকে, সো সে এখন কি ভারতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করছে, তাকে আমরা বাংলাদেশে এসে যদি আদালতের কাঠগড়ায় বসাতে চাই, সে তো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, সো তাকে আমরা আদালতের কাঠগড়ায় বসাতে চাই। তাকে ফিরে আনার জন্য, ভারত থেকে তাকে ফিরে আনার জন্য আমাদের কিন্তু এই ইন্টারপোলের সহযোগিতা নিতে হবে। কারণ ইন্টারপোল জিনিসটা কিভাবে কাজ করে? একজন আসামি যদি নিজ দেশ থেকে অন্য একটা দেশে চলে যায়, তখন তাকে আবার নিজ দেশে ফেরত আনার ব্যাপারটা বা ফেরত আনার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে সহজ করার কাজটা করতে পারে এই ইন্টারপোল। ওকে, বাংলাদেশ 1976 সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে 123তম সদস্য হিসেবে। একটু মনে রাখো এটা, বর্তমান প্রেক্ষাপটে ইন্টারপোলটা একটু গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সো এর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের লিওতে। এবার আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী কিছু সংস্থা নিয়ে পড়াশোনা করব। প্রথম
ইম্পর্টেন্ট স্বেচ্ছাসেবী সংস্থা হচ্ছে রেড ক্রস বা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। এই রেড ক্রসটা আসলে খ্রিস্টানদের জন্য, তারা দেখা হচ্ছে একটা ক্রুশ চিহ্ন মূলত ব্যবহার করে থাকে রেড ক্রস হিসেবে বোঝানোর জন্য। মুসলিম বিশ্বে এই রেড ক্রসটা রেড ক্রিসেন্ট নামে হচ্ছে তাদের কার্যক্রমটা পরিচালনা করে। ক্রিসেন্ট মানে কি? ক্রিসেন্ট শেপ মানে আমরা বলতে পারি এরকম এই আকৃতির তারকার কথা আমরা মূলত বলতে পারি। ওকে, আচ্ছা, এবার তুমি দেখো প্রতিষ্ঠাতাকে। রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা সুইজারল্যান্ডের হেনরি ডুনান্ট, এবং হেনরি ডুনান্টের বার্থডে হচ্ছে 8 মেতে। এই দিনে রেড ক্রস দিবস পালন করা হয়, খুব ইম্পর্টেন্ট। তুমি জানো বিভিন্ন আন্তর্জাতিক দিবস মাঝে মধ্যে পরীক্ষায় এসে থাকে, সো এক্ষেত্রে রেড ক্রস দিবসটা ভালো ইম্পর্টেন্ট একটা ইনফো আমাদের জন্য। সো মনে রাখতে হবে 8 মে রেড ক্রস দিবস হিসেবে পালন করে থাকি আমরা হেনরি ডুনান্টের জন্মদিনে। আচ্ছা, এবার দেখো পৃথিবীর সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংস্থাটা আসলে আমাদের রেড ক্রস। এবার আসো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালটা তো এমনি এমনি হয় নাই, এটা যুক্তরাজ্যের হচ্ছে লন্ডন ভিত্তিক একটা সংস্থা। যুক্তরাজ্যের লন্ডনে এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর। ওকে, সো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মেইন কাজ কি? এটাকে আমরা অবশ্য এআই হিসেবে প্রকাশ করে থাকি। এরা মেইন কাজ মানবাধিকার, ঠিক আছে, মানবাধিকার সংক্রান্ত ব্যাপার স্যাপারে এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভূমিকা পালন করে। যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক একটা সংস্থা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কেয়ার, কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার, ঠিক আছে, এভরিহোয়ার। সো আমি তোমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটা কিওয়ার্ড বুঝাই। দেখবা মার্কিন যুক্তরাষ্ট্র যখন তারা কোথাও আলোচনা করে বা কোনো একটা দেশের উপর হস্তক্ষেপ করে, তখন তারা কয়েকটা ওয়ার্ড নিয়ে কাজ করে। একটা হচ্ছে গণতন্ত্র, তারপরে ধরো 2 নাম্বারটা হচ্ছে মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, তারপরে ধরো এভরিহোয়ার মানে সর্বত্র বিস্তার। এই টাইপের কিছু কিওয়ার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে আছে। সো এই কেয়ারটা কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সাহায্য সংস্থা, যদিও এটা সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে। খুবই ইম্পর্ট্যান্ট। সো কেয়ারটা কি? কেয়ারটা হচ্ছে এভরিহোয়ার দিয়ে মনে রাখো, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংস্থা, কিন্তু সদর দপ্তর হচ্ছে কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। রোটারি ইন্টারন্যাশনাল এবং লায়ন্স ক্লাব, এই দুটো আমাদের একসাথে মনে রাখতে হবে। একটা হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল আর একটা হচ্ছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। খেয়াল করো, সো রোটারি ইন্টারন্যাশনাল আর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এই দুইটাই কিন্তু সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ইলিনয়তে, এবং এই দুইটাই কিন্তু আসলে ধনিক সম্প্রদায়ের দুইটা সংগঠন। যেমন রোটারি ইন্টারন্যাশনালটা বুদ্ধিজীবী ও ধনী ব্যবসায়ীদের একটা সহযোগিতা সংস্থা, তেমনি লায়ন্স ক্লাব, যেটা লায়ন সিংহ, সেটাও কিন্তু ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত একটা আন্তর্জাতিক সংস্থা। তো দুইটা আমাদের একসাথে মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্রের ইলিনয়তে এটা অবস্থিত। এবার আসো অক্সফাম। এই কথাটা বললেই একটু অক্সফোর্ড অক্সফোর্ড গন্ধ পাওয়া যায়। সো অক্সফোর্ড কোথায়? এটা তো তোমরা জানো ইংল্যান্ডে অবস্থিত। সো ব্রিটিশ স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা, এটাই আসলে আমাদের অক্সফাম ইন্টারন্যাশনাল। সো ইংল্যান্ড ভিত্তিক একটা সংস্থা হচ্ছে এটা, যদিও এটা সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে। সো এই যদিও কথাগুলো ইম্পর্টেন্ট। যেমন একটা কেয়ারের কথা বললাম, কেয়ারটা কি ছিল? যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংগঠন, কিন্তু সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে। আর এই অক্সফামটা ইংল্যান্ড ভিত্তিক একটা সংগঠন, কিন্তু সদর দপ্তর কোথায়? কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। এবার দেখবো আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সো ট্রান্সপারেন্সি মানে কি? ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা। সো ট্রান্সপারেন্সি হচ্ছে দুর্নীতি বিরোধী একটা বেসরকারি আন্তর্জাতিক সংস্থা, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা আনয়নের জন্য, ঠিক আছে। সো দুর্নীতি বিরোধী বেসরকারি আন্তর্জাতিক সংস্থা হচ্ছে টিআই বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কিন্তু জার্মানির বার্লিন ভিত্তিক একটা সংস্থা, মনে থাকবে, জার্মানির বার্লিন ভিত্তিক একটা সংস্থা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। আচ্ছা, সো বাংলাদেশে এই সংস্থাটা টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ হিসেবে কার্যক্রম শুরু করে কবে? 1996 সালে। সো 1996 সাল আসলে খুব ইম্পর্টেন্ট। যেমন বাংলাদেশ সিটিবিটি চুক্তি স্বাক্ষর হয়েছিল 1996 সালে। আবার বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদস্যপদ পায় কবে? 1996 সালে। এই ব্যাপারগুলো একটু হালকা পাতলা দেখে রাখতে পারো, বাংলাদেশ রিলেটেড যে ব্যাপারগুলো। এবার আসো হিউম্যান রাইটস ওয়াচ। তো ওয়াচ ব্যাপারটার মানে কি? দেখো হিউম্যান রাইটস মানে কি? মানবাধিকার। তো যেটা বলছি এটা হবে যুক্তরাষ্ট্র ভিত্তিক, কারণ মানবাধিকার কিংবা হচ্ছে উন্নয়ন, তারপরে ধরো হচ্ছে নারীর ক্ষমতায়ন, তারপরে ধরো গণতন্ত্র, এগুলো যুক্তরাষ্ট্রের কিওয়ার্ড কিছু। সো হিউম্যান রাইটস মানবাধিকার, এটা যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংস্থা, সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিশ্ব স্কাউট আন্দোলন, এই বিশ্ব স্কাউট আন্দোলন বা WOSM, এটার প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল। মাঝে মধ্যে পরীক্ষায় আসতে পারে। এবং এই ওয়ার্ল্ড স্কাউটের সদর দপ্তর কোথায়?
বা বয় স্কাউটের সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। বয় স্কাউটের সর্ববৃহৎ সম্মেলনকে আমরা বলে থাকি জাম্বুরি। ওকে, সো জাম্বুরি, রবার্ট ব্যাডেন পাওয়েল এবং সুইজারল্যান্ডের জেনেভা, এগুলো হচ্ছে আমাদের স্কাউট থেকে আসবে। অরবিস, অরবিস কি? অরবিস হচ্ছে দেখা বা চক্ষু, অরবিস ইন্টারন্যাশনাল। সো এটা হচ্ছে আন্তর্জাতিক উড়ন্ত চক্ষু হাসপাতাল। এই আন্তর্জাতিক উড়ন্ত চক্ষু হাসপাতালের কাজ হচ্ছে বিভিন্ন দেশে চক্ষু চিকিৎসার জন্য সহযোগিতা প্রদান করা। ওকে, যেমন সর্বশেষ বাংলাদেশে কিন্তু 2024 সালেও অরবিস ইন্টারন্যাশনাল আসছিল, বাংলাদেশের চক্ষু চিকিৎসার ব্যাপারে সহায়তার হাতটাকে তারা বাড়াই দিছিল আবার। সো এই অরবিস ইন্টারন্যাশনালটা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক। সো যুক্তরাষ্ট্র আসলে সবার উপরে নজর রাখে। সো এই ওয়াচ, অরবিস, এই কথাগুলো তুমি যখন দেখবা চক্ষু সংক্রান্ত, তখন তুমি যুক্তরাষ্ট্রের কথা মাথায় আনতে পারো। সো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও কিন্তু অরবিস ইন্টারন্যাশনালের সেই সদর দপ্তরটা। আচ্ছা, এবার আসো পরিবেশ বিষয়ক কিছু সংস্থা আমরা পড়বো। পরিবেশের অবস্থা খুবই খারাপ, পরিবেশ দূষণ, ক্লাইমেট চেঞ্জ সবকিছু মিলে কিন্তু মানে পৃথিবী অবস্থা বেড়াছাড়া অবস্থা যেটাকে বলা যায় আর কি। বলা হয়ে থাকে যে বাংলাদেশ 2050 সালের মধ্যে 17% ভূমি হয়তো বা হারাইতে পারে, 2100 সালের মধ্যে বা 2100 সালের মধ্যে বাংলাদেশের হয়তো বা 3/1 ভূমি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে, এই কথাগুলো শোনা যায়। সো গ্রিন পিস, গ্রিন পিস হচ্ছে সবুজ শান্তি, তার মানে এরা পরিবেশবাদী একটা সংগঠন। এটার সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডের আমস্টারডামে এটার সদর দপ্তর অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা কি চাই? আমরা সবুজ শান্তি চাই। সো আম দিয়ে মনে রাখবা আমস্টারডাম, আর সবুজ শান্তি মানে হচ্ছে গ্রিন পিস, মনে জানা থাকে। এই গ্রিন পিসের জাহাজের নাম হচ্ছে রেইনবো ওয়ারিয়র। ওকে, গ্রিন পিসের জাহাজ আছে, যে জাহাজগুলো বিভিন্ন দেশে জাহাজের মাধ্যমে তারা ত্রাণ সহায়তা কিংবা সতর্কতা কার্যক্রম পরিচালনা করে রেইনবো ওয়ারিয়রের মাধ্যমে। এবার আসো আইইউসিএন। আইইউসিএন মানে কি? এর মানে হচ্ছে নেচার। সো কনজারভেশন অফ নেচার, অর্থাৎ প্রাকৃতিক সম্পদটা সংরক্ষণের জন্য, কনজারভেশন মানে সংরক্ষণের জন্য এই আইইউসিএন। এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত, মনে রাখবা। এবার আসবে হচ্ছে ওয়াটার এইড। ওয়াটার এইড যেটা তুমি জানো যে যুক্তরাজ্যে ভিত্তিক বেশ কিছু সংগঠন তুমি একটু আগে পড়ছো, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছিল, তারপরে ছিল অক্সফাম। এবার মনে রাখবো হচ্ছে ওয়াটার এইড। এই ওয়াটার এইডটা কি? পরিবেশ সুরক্ষা বিষয়ক একটা সংস্থা, পানি সহায়তা। এইড মানে তো আসলে সহায়তা। তো এটা কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক এবং যুক্তরাজ্যের লন্ডনে এটা সদর দপ্তর। ফ্রাইডেজ ফর ফিউচার, এটা কিরকম? এটা হচ্ছে আসলে স্কুল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিনের একটা পরিবেশ কর্মসূচি। সর্বপ্রথম 16 বছরের কিশোরী গ্রেটা থানবার্গ, যে ছিল আসলে একজন সুইডিশ, সে সর্বপ্রথম এই ফ্রাইডেজ ফর ফিউচার, এটা একটা আন্দোলনের নাম, এই আন্দোলনের ডাক দেয়। সো এটা আসতে পারে, এটা সুইডিশ ভিত্তিক একটা আন্দোলন, সূচনা হয় সুইডেনে গ্রেটা থুনবার্গের হাত ধরে, এবং তার উপাধি হচ্ছে এজন্য পরিবেশ কন্যা বলা হয়। ওয়ার্ল্ড ওয়াচ। সো ওয়াচ মানে কি? ওয়াচ তো দেখা। সো যুক্তরাষ্ট্র সবাইকে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এটা সদর দপ্তর, মনে রাখো। ক্লিয়ার? আর একটু আগে যেটা পড়ছিল সেটা দেখো তুমি, অরবিস ইন্টারন্যাশনাল কিংবা হচ্ছে এই যে অরবিস ইন্টারন্যাশনাল যেটা ছিল এবং হিউম্যান রাইটস ওয়াচ, এই দুইটা কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সদর দপ্তর। আর এদিকে ওয়ার্ল্ড ওয়াচ যেটা, এটা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটা সদর দপ্তর। V20 হচ্ছে ভালনারেবল 20, অর্থাৎ জলবায়ু বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা যেসব দেশের, সেই দেশগুলো একজোট হয়ে এই V20 বা ভালনারেবল 20 নামে একটা সংগঠন গড়ে তুলছে। এবার আসো গ্রিন বেল্ট মুভমেন্ট, মানে সবুজ বেল্ট। ঠিক আছে, তো এই সবুজ বেল্ট, এটা সদর দপ্তর কোথায়? কেনিয়ার নাইরোবিতে হচ্ছে এটা সদর দপ্তর। তুমি একটু আগে দেখছো যে অক্সফামের সদর দপ্তরও কোথায়? অক্সফামের সদর দপ্তরও কিন্তু কেনিয়ার নাইরোবিতেই তুমি দেখছিলা, যদিও অক্সফামটা ছিল যুক্তরাজ্য ভিত্তিক একটা সংগঠন। ক্লিয়ার জিনিসটা? ওকে, সো এই গ্রিন বেল্ট মুভমেন্ট, এখানে বলা আছে আর্থ ওয়াচের কথা। এই আর্থ ওয়াচ হচ্ছে পরিবেশ বিষয়ক একটা আন্তর্জাতিক দাতব্য সংস্থা, সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে। নর্মালি সচরাচর দেখা যায় যে আর্থ ওয়াচ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত, আর ওয়ার্ল্ড ওয়াচটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। মনে রাখা সহজ, ওয়ার্ল্ড ওয়াচ ডাব্লিউ আছে, সো ওয়াশিংটন ডিসি এমনি মনে থাকে। আর আর্থ ওয়াচ হবে তাহলে অন্য একটা জায়গায়, ম্যাসাচুসেটসে। যদিও নর্মালি দেখা যায় যে পরীক্ষায় যখন প্রশ্ন আসে, প্রশ্নের ক্ষেত্রে রাষ্ট্রের নাম দেওয়া থাকে, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, এভাবে নাম দেওয়া থাকে। বাট প্রশ্ন যদি একটু কঠিন করতে চায়, 1-2বার এভাবে আসতে দেখা গেছে যে ম্যাসাচুসেটস, ওয়াশিংটন ডিসি, এই নামগুলো দিয়ে দিছে প্রশ্নের মধ্যে। তো সেক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের কোথায় এই সদর দপ্তরটা অবস্থিত, এটাও মনে রাখতে হবে।
তো এই তো আসলে আমাদের আরটিডিএস এর যত সাধারণ জ্ঞান লেকচার হয় আমরা আসলে সাধারণ জ্ঞানের বই ধরে ধরে পড়াই, বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের আরটিডিএস এর সাধারণ জ্ঞান বই। এই আরটিডিএস এর আন্তর্জাতিক সাধারণ জ্ঞান বইটা কিন্তু পাতলাই দেখতে পাচ্ছ, আসলে যা তোমরা সহজে শেষ করতে পারো। আমরা ক্লাসে এই বই ধরে ধরে পড়াই এবং আলটিমেটলি তোমরা এই বই দেখে শেষ করবা এবং দেখবা তখন পড়াগুলো অনেক বেশি সহজ হয়ে গেছে, ইন্টারেক্টিভ লেসন হয়ে যাচ্ছে। আমরা বারবার ক্লাসে রিপিট করাই, রিক্যাপ করাই, যাতে ক্লাসের পড়া তোমাদের ক্লাসেই মুখস্থ হয়ে যায়। এটাই আসলে আরটিডিএস এর ক্লাসের বৈশিষ্ট্য। সো এই আন্তর্জাতিক বই সহ আরও 14টা বই, অর্থাৎ টোটাল 15টা সেট কিন্তু আমাদের আছে। 15টা বইয়ে একটা ম্যাটেরিয়াল সেট আরটিডিএস এর আছে। তো এই ম্যাটেরিয়ালসগুলো তুমি কিভাবে কালেক্ট করতে পারবা? যদি তুমি আরটিডিএস এর মেডিকেল সেকেন্ড টাইমার ব্যাচ অথবা মেডিকেল এডমিশন ব্যাচ কিংবা প্রি মেডিকেল ব্যাচে যদি ভর্তি হয়ে থাকো, তাহলে তুমি এই 15 সেট ম্যাটেরিয়ালস কালেক্ট করার সুযোগ পাবা অল্প কিছু মূল্য প্রদান করে। ওকে, কারণ এই বইগুলো আসলে প্রায় 3000 পৃষ্ঠার একটা সেট, বুঝতে পারছো? সো এই বইগুলো আমাদের অনেকটা ভর্তুকি দিয়ে তোমাদের দিতে হচ্ছে, বিধায় কোর্সে সংযুক্ত যারা থাকে তাদেরকে আমরা এটা প্রোভাইড করতে পারি। এবং আরেকটা উপায় আছে, তুমি যদি রোড টু ডিএমসির অফলাইন কোনো কার্যক্রমে যুক্ত থাকো, অর্থাৎ ঢাকা ব্রাঞ্চে কিংবা ময়মনসিংহ ব্রাঞ্চে তুমি ভর্তি থাকো, কিংবা আরটিডি এবং অ্যাচিভের যৌথ প্রযোজনায় যেই এক্সাম ব্যাচটা রান হচ্ছে, যেইটার 15টা সেন্টারে কিন্তু এটার পরীক্ষাটা হচ্ছে, সেটা যদি তুমি ভর্তি থাকো তাহলে তুমি বইগুলো কালেক্ট করতে পারবা। সো অনলাইনেও কালেক্ট করার সুযোগ আছে, অফলাইনে তুমি যদি চুপ থাক সেক্ষেত্রেও সুযোগ আছে। অনলাইনে তুমি আরটিডিএস এর যে কোনো অ্যাডমিশন কোর্সে যদি যুক্ত থাকো তাহলে পারবা কালেক্ট করতে, বা অফলাইনে যদি রোড টু ডিএমসির ঢাকা ব্রাঞ্চ, ময়মনসিংহ ব্রাঞ্চ কিংবা আরটিডি এবং অ্যাচিভের যে এক্সাম সেন্টার আছে সেখানে যদি তুমি যুক্ত থাকো তাহলে তুমি বইগুলো কালেক্ট করতে পারবা। তাহলে এই তো, আশা করি আন্তর্জাতিক প্লেলিস্টটা তোমাদের জন্য দারুণ হেল্পফুল হচ্ছে এবং এখানে আরও কিছু ভিডিও আমরা মূলত অ্যাড করব, ঠিক আছে? বাট আজকের ভিডিওটার পরে আসলে বড় যে টপিকগুলো আছে সেই বড় টপিকগুলো কিন্তু আমাদের সেই বড় টপিকগুলা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শেষ করে ফেলছি, ঠিক আছে? তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।